হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আজকে প্রত্যেকটা অডিয়েন্সকে জবাব দেওয়ার দিন এসেছে। আজকে আমি সবাইকে ধরে ধরে জবাব দেবো যারা আমাকে একদিন বলেছে যে আমি নাকি বাংলা সিনেমার পাশে দাঁড়াই না, আমি নাকি কোনো বাংলা সিনেমাকে ভালো বলি না, কোনো বাংলা সিনেমার নাকি আমি ভালো রিভিউ দিই না। আপনারা যারা বলেন যে আমরা বাংলা সিনেমার পাশে আছি, তারা কোনোদিন বাংলা সিনেমার জন্য যেই কাজটা করতে পারেনি, আমি আজকে সেই কাজটা করেছি। আজকে আমি অস্কারকে বাংলা সিনেমার 2024-এর 6টা বাংলা সিনেমার নাম লিস্ট করে পাঠিয়েছি। অস্কারকে বলেছি যে অবিলম্বে এই সিনেমাগুলোকে অস্কার দেওয়া হোক, এবং তার সাথে আরেকটাও শর্ত রেখেছি আমি। সেই শর্তটা হচ্ছে এই সিনেমাগুলোকে যেন দয়া করে বাংলার সিনেমা না বলা হয়। আপনি অন্য দেশের সিনেমা বলে দিন, এগুলোকে কোনো অসুবিধা নেই। বাংলার মন অনেক বড় ভাই। এই 6টা সিনেমা বাংলার থেকে চলে গেলে বাংলার মানুষের কোনো কষ্ট হবে না, কারণ এই বাংলার সিনেমাগুলো, এই যে বাংলার 6টা সিনেমা, এই বাংলার 6টা সিনেমা বাংলার দর্শকের মেন্টালিটির অনেক উপরে, বাংলার দর্শকের মেরিটের অনেক উপরে এই বাংলা সিনেমাগুলো। তাই জন্য এগুলো বাংলা সিনেমা বলার দরকার নেই। যে কোনো দেশের সিনেমা আপনি বলে দিন এবং এই সিনেমাগুলোকে অস্কার দিয়ে দিন। এবং এগুলো কিন্তু আমি আপনার ভালোর জন্যই করেছি। ভাববেন না যে বাংলা সিনেমাকে আমি অন্য দেশের সিনেমা পাঠিয়ে দিচ্ছি। এগুলো আপনার ভালোর জন্য। কেন বলুন তো? এই যে 6টা বাংলা সিনেমা, এই বাংলা সিনেমাগুলো দেখলে হঠাৎ করে রাত্রেবেলা আপনি জেগে উঠতে পারেন, হঠাৎ করে রাত্রেবেলা আপনি ভয় পেয়ে যেতে পারেন। এই বাংলা সিনেমাগুলো দেখলে আপনার গ্যাস, অম্বল, বদহজম, বমি, পটি, আবার পটি আটকেও যেতে পারে। সবকিছু হতে পারে বাংলা সিনেমাগুলো দেখলে। এই বাংলা সিনেমাগুলো যদি আপনি কোনো নতুন মেয়ে আপনি যদি আপনার কাছে আনেন প্রপোজ করে, সেই মেয়েটাকে বাংলা সিনেমাগুলো দেখান, আপনার সঙ্গে সঙ্গে ব্রেকআপ হয়ে যাবে। আপনি কি চান এই বাংলা সিনেমাগুলো দেখবেন না দেখবেন না? ভাই 6টা নাম আমি বলে দিচ্ছি, তারপর আপনাদের ব্যাপার, দেখবেন কি দেখবেন না, আমার কাজ বলা। প্রথম যে সিনেমাটা আমি রেখেছি সেটা হচ্ছে বাবা ইয়াদবের ডাইরেক্ট করা যশ আর নুসরাতের মুভি সেন্টিমেন্টাল। বাবা ইয়াদব, যশ, নুসরাত, ভালো সিনেমা হতে পারে। এই জন্য বলেছি এই সিনেমাগুলোকে বাংলার বাইরে পাঠিয়ে দাও, বাংলার দর্শকের কোনো অসুবিধা হবে না। ভাই একটা কমার্শিয়াল মুভি বানানো ভালো, এদের মেন্টালিটিটা ভালো। বুঝতে পারছিলাম যে বাংলাতে অনেকদিন কমার্শিয়াল সিনেমা হয় না, ভালো একটা কমার্শিয়াল মুভি তারা বানাতে চায়, সেই ভেবেই আমিও দেখতে গেছিলাম। বাট গিয়ে দেখলাম ভাই এটা তো 10 বছর 15 বছর আগের সিডি মনে চালিয়ে দিয়েছে নিয়ে, যে বাবা ইয়াদবের 10 বছরের আগের কোনো সিনেমা বিক্রি হয়নি, ওই সিডিটা নিয়ে চালিয়ে দিয়েছে সিনেমা হলে। ভাই কি সিনেমা! 4টে গান, অ্যাকশন, রোম্যান্স, এগুলো থাকলেই বাংলা সিনেমা হয় না বস, বা বাংলার কমার্শিয়াল মুভি হয়ে ওঠে না সেগুলো। বাংলার কমার্শিয়াল মুভি বানাতে গেলে কমার্শিয়াল মুভির জন্য একটা মেরিট লাগে, যেটা বাবা ইয়াদব জানে না। বাবা ইয়াদব ভেবেই নিয়েছে যে আমি না জানবো না আমি শিখবো, আমাকে মাটির তলায় পুঁতে দিলেও আমি সেই একই ধরনের ট্রিটমেন্টে বাংলা সিনেমা বানিয়ে যাবো, যেটা দিয়ে আমি 10 বছর আগে সিনেমা বানাতাম। আর অডিয়েন্স যে চেঞ্জ হয়েছে, বাবা ইয়াদব মানে ভাবেইনি। হঠাৎ হঠাৎ টাইম ট্রাভেলে চোখ খুলে দেখলে 10 বছর পেরিয়ে গেছে। ভাই আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো ট্রিটমেন্ট জানি না, এটাই জানি আমি এটাই বানাবো। এই সিনেমাটা আরো ভালো সিনেমা বানানো যেত, সিনেমাটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল। বাজে ওয়ার্ড দেখুন, কত বড় মন আমার, ওয়ার্ডস বলার পরেও বলছি পোটেনশিয়াল কিন্তু ছিল মুভিটার মধ্যে। কিন্তু ওই यस नुসরাত বাবা ইয়াদব जब मिल बैठेंगे 3 यार तब क्या होगा, तब होगा सेंटिमेंटल। যাই হোক, এবার 5 নম্বর যে সিনেমাটায় আসবো, 5 নম্বরে কি রেখেছি? 5 নম্বরে রেখেছি সাদা রঙের পৃথিবী। এটা দেখার পর আমি যে আজকে সাদা পোশাক পরে নেই, এটাই আমার ভাগ্য ভালো। এই সমস্ত মুভি, যেই সমস্ত মুভিগুলো দেখার পর প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর আমি ঘড়ি দেখি যে আর 10টা মিনিট একটু বসে যা, ঠিক বাড়ি যেতে পারবি বাবু, তোমাকে আমি মায়ের কাছে নিয়ে যাবো, 10টা মিনিট বসো, দেখো 10টা মিনিট সিনেমাটা কি দেখাচ্ছে। এই সিনেমাটা কত ভালো একটা গল্প, কত ভালো একটা মেসেজ ছিল সিনেমাটার মধ্যে, তবুও সিনেমাটার এত বাজে এক্সিকিউশন, বাজে পারফরমেন্স। শ্রাবন্তীর ওই একটা ওই মানে ভিলেনিস যে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটা ছাড়া সিনেমাটার মধ্যে দেখার কিচ্ছু নেই। সাদা রঙের পৃথিবী আপনি যদি বসে 15 মিনিট 20 মিনিট বসে দেখান, তাহলে আমি আপনাকে মেনে যাবো যে হ্যাঁ আপনি বাংলা সিনেমার পাশে আছেন। এবং মানুষ যে বাংলা সিনেমার পাশে নেই, মানে এইসব বাংলা সিনেমার পাশে, সেটা আমি হলে গিয়েও বুঝতে পারি। 6টা 7টা লোক আমার সাথে বসে হলে সিনেমা দেখে। যাই হোক, তো এখানে বাজে এক্সিকিউশন, বাজে পারফরমেন্সেস, ক্রিঞ্জ মানে ডায়লগ পত্র, ক্রিঞ্জ এক্সিকিউশন, এখানে যেভাবে ইমোশন কোনো ওয়ার্কই করছে, তাহলে মুভি আপনি কি দেখবেন? একটা মুভির মধ্যে খালি সাবজেক্ট আর সেই মুভির গল্পটা ভালো হলেই ভালো হলো? সেটাকে তো ভালোভাবে এক্সিকিউট করতে হবে। কাশিতে গিয়ে শুট করা, কাশিটাকে কি সুন্দর করে দেখিয়েছে, ভালো দেখিয়েছে। কত বড় মন, খারাপের মধ্যেও ভালো খুঁজি আমি, কিন্তু পাই না, আমি কি করব? বাজে তো আমাকে বলতেই হবে। তো সাদা রঙের পৃথিবী আরেকটা সিনেমা, যেটা প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর ঘড়ি দেখতে হয়েছে যে কখন এই সিনেমাটা শেষ হবে। এর পরের সিনেমা অহল্যা, বনি ছিল, প্রিয়াঙ্কা ছিল, বনির সিনেমা, সেটা এই লিস্টে থাকবে না, সেটা কোনো দিন হতে পারে না। পৃথিবী উল্টে যাবে, কিন্তু বনির সিনেমা যেন থাকবেই এই লিস্টে। এবার এই যে অহল্যা সিনেমাটা আপনি দেখুন, অহল্যা সিনেমাটার গল্পটা, বেসিক আইডিয়াটা যদি আপনি দেখেন, আইডিয়াটা কিন্তু খুব ভালো সিনেমা, মানে সিরিয়াসলি যদি বলতে হয় আইডিয়াটা ভালো। এটা দিয়ে আরো ভালো একটা সিনেমা বানানো যেত। এবার এই সিনেমাটা প্রমোট করা হয়েছিল, এটা একটা হরর মুভি। এবার যখন আপনি হরর মুভিটা হলে দেখতে যাবেন, আপনি কি আশা করে যাবেন আমি ভয় পাবো? আমি প্রত্যেকটা জায়গায় ভয় পাওয়ার মানে কত সুন্দর আমি চেষ্টা করছি, পুরো সিনেমা জুড়ে ভয়ই পাচ্ছি না। ক্রিঞ্জ কমেডি, ক্রিঞ্জ ডায়লগ,
ক্রিঞ্জ জিনিসপত্র হয়ে যাচ্ছে। বনি আর প্রিয়াঙ্কার কি সব হচ্ছে, ভূত জামা কাপড় খুলে ফেলছে, ভাই এটা কি ভূত, ভূত না ছেলে ধরা আমি সেটাই বুঝতে পারলাম না। এই ভূতের সিনেমা যার পুরো সিনেমাতে কোনো রকম কোনো ভয়ই নেই, লাইটিং দিয়ে সাউন্ড দিয়ে হরার এফেক্ট দিয়েও ভয় আসছে না, তাহলে ভয়টা কিসে আসবে? বনিকে দেখে তো ইন্ডাস্ট্রির সবাই মোটামুটি এখন ভয় পায়, কিন্তু বনি কিন্তু থ্রেড হওয়ার জন্য, যে বনি সিনেমা করতে আসছে সবাই সরে যাও। এবার কি আনবে না আনবে ভগবান জানে, বাংলা সিনেমার নাম রসান করে দেবে বনি একদিন। তো এই হচ্ছে অহল্যা, যে সিনেমাটা একদম বাজে সিনেমা। ভালো একটা কনসেপ্ট হওয়ার পরেও বনির পারফরমেন্সও ভালো ছিল, খারাপ নয়, কিন্তু আমি এটাও বলছি বনির পারফরমেন্সও ভালো ছিল সিনেমাতে, কিন্তু তারপরেও সিনেমাটা একটা ভালো সিনেমা হয় না, খুবই জালি একটা সিনেমা হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দারোগা মামুর কীর্তি, রঞ্জিত স্যারের সিনেমা। এবং এই পুরো সিনেমাতে রঞ্জিত স্যার ছাড়া আর কিচ্ছু দেখার মতো নেই। তার যে পুরোনো নস্টালজিয়াগুলো সেগুলো আপনি পাবেন, আর এই সিনেমাতে কিচ্ছু নেই। কমেডি সিনেমা, মানে একটা গ্রামে কতগুলো চুরি হচ্ছে, সেই চুরিকে ঘিরে কতগুলো কেস হচ্ছে, সেই কেসগুলো সলভ করার জন্য রঞ্জিত স্যার আসছে গ্রামে, এবং সে তারপরে কিভাবে কেসগুলো সলভ করে, এই নিয়ে একটা কমেডি সিনেমা যার মধ্যে হাসি নেই। এমন একটা কমেডি সিনেমা যেগুলো দেখে আপনার বমি পাবে। রঞ্জিত স্যাররা লাবণী ম্যামের রোম্যান্স দেখিয়েছে, যেগুলো দেখে না আপনি রক্ত বমি। ওই যে সূর্যবংশম সিনেমাটা সনি ম্যাক্সের, ওই রকম আপনার মনে হবে। কি এটা বাংলা সিনেমা ভাই? রঞ্জিত স্যার বয়স্ক মানুষ, তাকে দিয়ে তোমরা কি করাচ্ছ হাবজি গাবজি, যে একটা টাইমে মানে নিজের কাঁধে করে বাংলা সিনেমা টেনে নিয়ে যেতে এই সিনেমাটা অনেক চেষ্টা করেছে, কিন্তু এরকম ক্রিঞ্জ কমেডি, এখানে যদি ক্রিঞ্জ ডায়লগ পত্র দেওয়া হয়, এখানে যদি ভাড়ামো করা হয়, একটা আননেসেসারি রোম্যান্স দেখানো হয়, তাহলে কি আপনার মনে হয় যে রঞ্জিত বাবুও সেখানে সে নিজের প্রেজেন্সে অনেক কিছু করে ফেলতে পারে? এবং এখানেও সেই জিনিসটা কিন্তু হয় না। এবার আসবো নেক্সট মুভিতে, মানে দু নম্বর সেরা মুভি, সেটা হচ্ছে আলেকজান্ডারের পিসি। প্রথমত তো বলি যে এইটা না কোনো মুভি না, এটা কোনো মুভি না। এমন মুভি নাম করেছি পিঠ চুলকাচ্ছে। হ্যাঁ, এটা কোনো মুভি না, এটা হচ্ছে যাত্রাপালা। একটা যাত্রাপালা যেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে বাংলার থেকে, সেই যাত্রাপালাটাকে ঘিরে একটা সিনেমা। এই পুরো সিনেমাটার মধ্যে কয়েকটা গান, এবং সেই গানের মধ্যে সবাই মাঠে একটা স্টেজ বানিয়ে সেখানে নাচানাচি করছে। সিনেমাতে দেখার মতো কিচ্ছু নেই। হ্যাঁ আছে, অপরাজিতা আঢ্যর ওভার দ্য টপ পারফরমেন্স আছে এখানে, মানে উল্টো পাল্টা ডায়লগ, যখন তখন গান, সেখানে নাচানাচি, যাত্রাপালা। সিনেমা হলে কি লোক যাত্রাপালা দেখতে গেছে বলে আপনার মনে হয়? আপনি ডাইরেক্টর স্যার, আপনি জানি আমি একটা যাত্রাপালা, সেটা আমাদের বাংলার একটা কালচার, সেটা হারিয়ে যাচ্ছে, সেটাকে আপনি দেখাতে চাইছেন, খুব ভালো ভাবনা, আমি এই ভাবনাটাকে শ্রদ্ধা করি, কিন্তু সেই ভাবনাটাকে লোকের ভাবনা অব্দি পৌঁছাতে হবে। তো লোক তো বাড়ি এসে ভাবছে আলেকজান্ডারের পিসি, আমার পিসি দেখলে তো আমার পিসি আলেকজান্ডারের দুনিয়ায় চলে যেত এতদিনে, যদি আমার পিসি এই সিনেমাটা দেখতো। কি জঘন্য সিনেমা রে বাপ রে বাপ! এই সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সিনেমা ক্যামেরা ধরা মানে সিনেমা বানানো নয়। সিনেমা বানানোর জন্য একটা নর্মাল শিক্ষা লাগে, সেই শিক্ষা এই ডাইরেক্টর পায়নি। এবং একটা সিনেমা বানাতে গেলে কি কি করতে নেই, এই সিনেমাটা তার এক্সাম্পল, তার জন্য আপনি সিনেমাটা দেখতে পারেন। 1 নম্বর সিনেমায় যদি আসি, এই মুভিটাকে যদি আমি 1 নম্বরে না রাখি ভগবানও আমায় ক্ষমা করবে না। সেটা হচ্ছে রবিনস কিচেন। বনি ছিল, আর কে যেন ছিল জানি না, আমি জানতেও চাই না, মনে করারও দরকার নেই, মনে করলেও মাথা ব্যথা করছে। এই মুভিটার ব্যাপারে নো কমেন্টস, কিচ্ছু বলতে চাই না, কেন এটা প্রথম বাংলা সিনেমা যেটা 2000 কোটি টাকা কামিয়েছিল। 2000 কোটি টাকা কামিয়েছিল এই বাংলা সিনেমা। এই যে আপনারা পরবর্তীকালে দেখছেন না খাদান, হ্যাঁ মানে এই ইয়ের পরে, মানে রবিনস কিচেনের পর বাংলাতে যতগুলো বাংলা সিনেমা তৈরি হয়েছে সেগুলো তো ফান্ড করেছে সব আমাদের বনি। কি ভেবেছেন বনি 2000 কোটি টাকা কামিয়েছে, টাকাটা কত ইউজ করবে না? এমনিতে ইডির সঙ্গে বনির তো খুব ভালো সম্পর্ক, আবার কবে টাকা পয়সার হিসাব চাইতে চলে আসে, আবার কবে বনি বলবে আমি ডিজার্ভ করি, আমি খেটেছি তাই আজকে আমি জোগাড় পেয়েছি। এই সমস্ত ডায়লগবাজি বনি আবার মারবে, সেই জন্য বনি ওই কি বলে ওই যে এই মুভিটা রবিনস কিচেন করার পর ও যা টাকা কামিয়েছিল 2000 কোটি টাকা, ও সব সিনেমার লোককে দিয়ে দিয়েছে। এই যে তারপরে যত সিনেমা আপনি দেখছেন, খাদান বলুন, সন্তান বলুন, যত সিনেমা, ও সব বনির টাকা দেওয়া। দেব বনিকে অ্যাপ্রোচ করতে যায়নি খাদানের জন্য, অ্যাক্টিং এর জন্য টাকা চাইতে গেছিল, যে ভাই অনেক টাকাই, আবার ইডি তো তোর থেকে হিসাব চাইতে চলে আসবে, ভাই খাদানে আমাকে হেল্প কর, টাকা দে, আমাকে একটুখানি সিনেমাটা প্রডিউস করে দে। বলছে হ্যাঁ দেবদা নি নাও, কোনো অসুবিধা নেই, আমার অনেক টাকা, আবার আমি সামনের বছর আবার রবিনস কিচেন 2 আনবো, আবার আমি 3000 টাকা কামিয়ে নেবো, কোনো অসুবিধা। 3000 টাকা বলছি, সরি অ্যাকচুয়ালটা বেরিয়ে গেল কি, 3000 কোটি টাকা, 3000 কোটি টাকা কামিয়ে নেবো। চলো 6টা সিনেমা বলে দিলাম আপনাদের, অস্কার পেয়ে যাবে, দেখে নেবেন আপনারা। বাংলা সিনেমার পাশে আছি, থাকবো,
কতদিন থাকবো জানি না। বাই বাই।